বাংলাদেশের সর্ববৃহৎ মেডিকেল প্ল্যাটফর্ম অ্যাক্সিস মেডিকেল স্কুলের আয়োজিত কমিউনিটি মেডিসিন রিভিশন সিরিজের আজকে 7 নম্বর সেশনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। প্রত্যেকবারের মতো এবারও আমি আছি সীমান্ত মোদক, সেশন 2017-18, ফেজ মনিটর অ্যান্ড মেন্টর অ্যাট অ্যাক্সিস মেডিকেল স্কুল। আজকে আমাদের ডিসকাশনের টপিক হচ্ছে অকুপেশনাল হেলথ, নন কমিউনিকেবল ডিজিজেস এবং এটার সাথে রিলেটেড যে ছোট কয়েকটা টপিক আছে সেগুলো। তাহলে আমরা শুরুতেই আর চলে যাই আমাদের ডাইরেক্টলি আজকে আমাদের টপিকে। তাহলে আমরা শুরু করছি প্রথমে হচ্ছে অকুপেশনাল হেলথ দিয়ে। অকুপেশনাল হেলথ এমনিতে হচ্ছে কমিউনিটি মেডিসিনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, বাট এখান থেকে যদি আমরা চিন্তা করি যে কি কি কোয়েশ্চেন আসতে পারে আমাদের পরীক্ষা হলে, সেটা একটু লিমিটেড। সো কি কি কোয়েশ্চেন আমরা এখন দেখবো। সো ফার্স্টে হচ্ছে আমরা ইন্ট্রোডাকশন থেকে আমরা একটা জিনিস পড়ে থাকি, দ্যাট ইজ অবজেক্টিভস অফ অকুপেশনাল হেলথ। সো এটা আমি প্রিভিয়াসলিও বলেছিলাম যে যেখানে আমরা একটা হেলথ সার্ভিস পেয়ে থাকি, সেটা এমসিএইচ হোক, স্কুল হেলথ হোক বা অকুপেশনাল হেলথ হোক, সেখানে আমাদেরকে অবজেক্টিভটা জানতে হয়। তাহলে অকুপেশনাল হেলথের কিছু অবজেক্টিভ আমাদের বইতে বলা আছে, আমি একবার বলে যাই। দ্য প্রমোশন এন্ড মেইনটেনেন্স অফ দি হাইয়েস্ট ডিগ্রি অফ ফিজিক্যাল, মেন্টাল এন্ড সোশ্যাল ওয়েলবিং অফ দি ওয়ার্কার্স ইন অল অকুপেশনস, the prevention among workers of departures from health by their working condition, the protection of workers in their employment from risks resulting from factors adverse to health, the placing and maintenance of workers in an occupational environment adapted to his physiological and psychological equipment, and the adaptation of work to man and each man to his job. এখানে আমি জিনিসটা যেভাবে মনে রাখতাম, অনেকগুলো পি আছে: পি ফর প্রমোশন, পি ফর প্রিভেনশন, পি ফর প্রোটেকশন, পি ফর প্লেসিং। সো এই কমান্ড ওয়ার্ডটা যদি আমি মনে রাখতে পারি, তাহলে হচ্ছে রেস্ট অফ দি অবজেক্টিভ আমার মনে থাকবে এখানে। তাহলে এগুলো হচ্ছে অবজেক্টিভস অফ অকুপেশনাল হেলথ। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে ডিফাইন আর্গোনমিক্স, হোয়াট আর দি অবজেক্টিভস অফ আর্গোনমিক্স। আর্গোনমিক্স এর কথাটা খুবই সিম্পল, এটা সিম্পলি ফিটিং দ্য জব টু দ্য ওয়ার্কার। এক লাইনের একটা ডেফিনেশন, ফিটিং দ্য জব টু দি ওয়ার্কার। আর আর্গোনমিক্স কি জিনিস বা এটা কি ইনক্লুড করে? এটা ইনক্লুড করে হচ্ছে ডিজাইনিং অফ মেশিনারিজ, টুল, ইকুইপমেন্ট, ম্যানুফ্যাকচারিং প্রসেসেস, লেআউট অফ দি প্লেসেস অফ ওয়ার্ক, মেথডস অফ ওয়ার্ক অ্যান্ড ওয়ার্ক এনভায়রনমেন্ট। যদি অবজেক্টিভস অফ আর্গোনমিক্স আমাদেরকে জিজ্ঞেস করে, অবজেক্টিভ অফ আর্গোনমিক্স হচ্ছে টু অ্যাচিভ দ্য বেস্ট মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট অফ ম্যান অ্যান্ড হিজ ওয়ার্ক ফর ইমপ্রুভমেন্ট অফ হিউম্যান এফিসিয়েন্সি অ্যান্ড ওয়েলবিং। সো এটা হচ্ছে দুটো কোয়েশ্চেন, দুটো ইন্ট্রোডাকশন থেকে দুটো বেসিক কোয়েশ্চেন। তারপরে কোয়েশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি যে রাইট ডাউন দি কম্পোনেন্টস অফ অকুপেশনাল এনভায়রনমেন্ট, অথবা অকুপেশনাল হ্যাজার্ডস, অথবা অকুপেশনাল ডিজিজেস। তাহলে এই কোয়েশ্চেনটা আমাদেরকে তিন ভাবে করতে পারে, তিনটা আলটিমেটলি একই জিনিস। যদি আমাদেরকে বলে ইনভায়রনমেন্টের ব্যাপারে আমাদেরকে কম্পোনেন্ট গুলো জিজ্ঞেস করে, তাহলে আমরা সেই ইন্টারাকশন গুলো বলবো: ম্যান অ্যান্ড ফিজিক্যাল, কেমিক্যাল, বায়োলজিক্যাল এজেন্টস, ম্যান অ্যান্ড মেশিন, ম্যান অ্যান্ড ম্যান। যদি আমাদেরকে হ্যাজার্ড গুলো জিজ্ঞেস করে, তাহলে হচ্ছে আমরা স্পেসিফিক হ্যাজার্ড গুলো বলবো, সেটা হচ্ছে আমরা এই ইন্টারাকশন অনুযায়ী ভাগ করে থাকি, যেটি ফিজিক্যাল হ্যাজার্ড, কেমিক্যাল হ্যাজার্ড, বায়োলজিক্যাল হ্যাজার্ড, মেকানিক্যাল হ্যাজার্ড, সাইকোসোশ্যাল হ্যাজার্ড। ভিতরে হ্যাজার্ড গুলো প্রত্যেকটার পয়েন্টটাও জানতে হবে, আর এক দুই লাইন ইলাবোরেশন জানাটা এনাফ। আর যদি আমাদেরকে অকুপেশনাল ডিজিজেস জিজ্ঞেস করে, তাহলে হচ্ছে এগেন ওই হ্যাজার্ড অনুযায়ী ভাগ করব: ডিজিজেস ডিউ টু ফিজিক্যাল এজেন্ট, ডিউ টু কেমিক্যাল এজেন্ট, ডিউ টু বায়োলজিক্যাল এজেন্টস, অকুপেশনাল ক্যান্সার্স, অকুপেশনাল ডার্মাটোসিস, ডিজিজেস অফ সাইকোলজিক্যাল অরিজিন। তাহলে এভাবে আমরা বইয়ের থেকে পয়েন্টগুলো পড়ে নিব। মোটামুটি খুবই ইজি কয়েকটা কথা: হিটের জন্য কি কি হয়, কোল্ডের জন্য কি কি হয়, লাইট, প্রেসার, নয়েজ, রেডিয়েশন, সেইগুলো আমরা এখান থেকে পড়ে নিব। এখান থেকে আরেকটা কোয়েশ্চেন করতে পারে যে অকুপেশনাল এনভায়রনমেন্টটাকে ডিফাইন করতে বলতে পারে। এটার ডেফিনেশনটা হচ্ছে এটা কিছুটা এরকম: দ্য সাম অফ এক্সটার্নাল কন্ডিশনস এন্ড ইনফ্লুয়েন্সেস which prevail at the place of work and which have a bearing on the health of the working population. তাহলে ইন্ট্রোডাকশন টু অকুপেশনাল হেলথ থেকে মোটামুটি এই কোয়েশ্চেন গুলো গেল। এখন আমরা চলে যাব কিছু স্পেসিফিক অকুপেশনাল ডিজিজের মধ্যে। তাহলে ফার্স্ট ইম্পর্টেন্ট ডিজিজ ইন অকুপেশনাল হেলথ হচ্ছে নিউমোকোনিওসিস। আর নিউমোকোনিওসিস যে টপিকটা, সেটা হচ্ছে অ্যাজ আ হোল আমাদের কমিউনিটি মেডিসিনের জন্য অনেক ইম্পর্টেন্ট। প্রথমেই আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে নিউমোকোনিওসিসের ডেফিনিশনটা আমাদেরকে বলতে বলা হয়। তাহলে ডেফিনিশনটা হচ্ছে এখানে ডাস্টের জন্য ডিজিজটা হবে, বাট এই ডাস্টের একটা স্পেসিফিক ক্রাইটেরিয়া বা একটা স্পেসিফিক সাইজ আছে। সো এটার আনসারটা হচ্ছে যে ডাস্ট উইদিন দি সাইজ রেঞ্জ অফ 0.5 to 3 মাইক্রন is a health hazard producing after a variable period of exposure a lung disease known as pneumoconiosis. এটাই হচ্ছে ডেফিনেশন অফ নিউমোকোনিওসিস। আর এখানে যে ভ্যালুটা বলা আছে, ডাস্টের নিউমেরিক্যাল ভ্যালুটা 0.5 to 3 মাইক্রন, এটা আলাদাভাবে আমাদেরকে পরীক্ষা হলে জিজ্ঞেস করা হয় যে কত সাইজের ডাস্ট নিউমোকোনিওসিস করতে পারে।
নিউমোকনিয়াসিস এর মধ্যে আরেকটা পয়েন্ট আছে যে হ্যাজার্ডাস ইফেক্ট অফ দি ড্রাগস কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। এটা কিছু কমন সেন্সের কথা, কেমিক্যাল কম্পোজিশন, ফাইননেস, কনসেন্ট্রেশন, পিরিয়ড অফ এক্সপোজার, হেলথ স্ট্যাটাস অফ দি পার্সন এক্সপোজড। এই কোয়েশ্চেনটা আমাদেরকে পরীক্ষা হলে করা হতে পারে। তারপরে নিউমোকনিয়াসিস যে স্পেসিফিক ডিজিজ গুলো আছে, সিলিকোসিস, অ্যানথ্রাকোসিস, বিসিনোসিস, ব্যাগাসোসিস, অ্যাসবেস্টোসিস, ফার্মার্স লাং, এই প্রত্যেকটা কোয়েশ্চেন একটা শর্ট নোট হিসাবে আমাদের পরীক্ষা হলে আসতে পারে রিটেনে। এখানে আমি ফার্মার্স লাংটা দিয়েছি বিকজ রিসেন্টলি ডিউ বোর্ডে এটা এসছে, বাট বাকি যে কোনো একটাও চলে আসতে পারে। এবং তার সাথে এখানে ভাইভাতে আমাদেরকে স্পেসিফিক্যালি কিছু পয়েন্ট জিজ্ঞেস করা হয়। মোস্ট ইম্পর্টেন্ট প্রথম পয়েন্টে হচ্ছে কোন ইন্ডাস্ট্রিতে এই স্পেসিফিক অকুপেশনাল ডিজিজটা হয়। সো সিলিকোসিস কোন ইন্ডাস্ট্রিতে হয়, অ্যানথ্রাকোসিস কোন ইন্ডাস্ট্রিতে হয়, বিসিনোসিস, ব্যাগাসোসিস, অ্যাসবেস্টোসিস, ফার্মার্স লাং, এগুলো রেসপেক্টিভলি কোন কোন ইন্ডাস্ট্রিতে হয়ে থাকে। তার সাথে আমাদেরকে এই ডিজিজ গুলার অল্প কিছু প্যাথোলজি, যেখানে যেখানে বলা আছে অল্প কিছু ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, সেগুলো হচ্ছে আমাদেরকে জানতে হবে। আর প্রিভেনশন অফ অকুপেশনাল ডিজিজ আমরা অ্যাজ আ হোল পরবর্তীতে পড়বো। সো নিউমোকনিয়াসিস থেকে এটা লেড পয়জনিং এ চলে আসি। লেড পয়জনিং এ এগেন মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অকুপেশনাল হেলথ থেকে হচ্ছে রেসপেক্টিভ ইন্ডাস্ট্রি গুলা। সো কোন কোন ইন্ডাস্ট্রিতে লেড পয়জনিং হয় এটা আমাদেরকে আগে জানতে হবে। এবং লেড পয়জনিং এর একটা নন অকুপেশনাল সোর্সেস আছে, সেটা আমাদেরকে মাঝে মধ্যে জিজ্ঞেস করা হয়। এই জিনিসটা আমরা ফরেন্সিকেও পড়ে থাকি যে লেড পয়জনিং কি কি ভাবে হতে পারে, ক্রনিক লেড পয়জনিং যেটা। আর সাথে হচ্ছে লেড পয়জনিং এর কিছু ক্লিনিক্যাল পিকচার এবং সেটা ডায়াগনস্টিক কিছু ফিচার, এগুলো আমাদেরকে জিজ্ঞেস করতে হতে পারে। আর প্রিভেনশন তো অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট, প্রিভেনশনটা এগেন আমরা পরবর্তীতে পড়বো সবগুলোর অ্যাজ আ হোল প্রিভেনশন কিভাবে করা যায়। চলে আসি হচ্ছে এনলিস্ট দি অকুপেশনাল ক্যান্সারস উইথ কনসার্নড অকুপেশনস। এটার একটা ফুল লিস্ট আমাদের বইতে আছে। এগেন ক্যান্সারটার নাম এবং কোন ইন্ডাস্ট্রিতে সেটাই আমাদেরকে এখান থেকে জানতে হবে। স্কিন ক্যান্সার, লাং ক্যান্সার, ব্ল্যাডার ক্যান্সার, লিউকেমিয়া, এই চারটা আমাদের পার্ক বইতে দেওয়া আছে। আমাদের রশিদ কবির হায়দার যে বইটা, সেখানে আরো কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, আমরা যতগুলো মনে রাখতে পারি সেগুলো মনে রাখবো। আর সেটার কনসার্ন যে ইন্ডাস্ট্রি বা কনসার্ন যে অকুপেশন সেটা আমাদেরকে মনে রাখতে হবে। এখন চলে আসি এখান থেকে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে রাইট ডাউন দি স্টেপস অফ প্রিভেনশন অফ অকুপেশনাল ডিজিজেস। সো এই কোয়েশ্চেনটা আমাদেরকে অ্যাজ আ হোল করতে পারে যে অ্যাজ আ হোল আমরা অকুপেশনাল ডিজিজকে কিভাবে প্রিভেন্ট করব, বা এতক্ষণ ধরে যে স্পেসিফিক আমরা ডিজিজ গুলা পড়লাম, নিউমোকোনিওসিস, ফার্মার্স লাং মানে নিউমোকোনিওসিস এর প্রত্যেকটা, লেড পয়জনিং, অকুপেশনাল ক্যান্সার, সেই যে কোনো একটা থেকেও আমাদেরকে এই কোয়েশ্চেনটা করতে পারে। তাহলে এখানে আগে আমাদেরকে কিছু জেনারেল পয়েন্ট জানতে হবে, আর তারপরে আমাদের আনসার আমাদেরকে যেটা চেয়েছে সেটা অনুযায়ী আমাদেরকে এটা একটু ফাইন টিউনিং করে নিতে হবে। তাহলে প্রথমত আমরা এই আনসারটা তিনটা ব্রড হেডিং এ লিখি। একটা হচ্ছে মেডিকেল মেজার্স, একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেজার্স, আর একটা হচ্ছে লেজিসলেশন। এই তিনটা ব্রড হেডিং এ লিখার পর আমরা হচ্ছে তিনটা ব্রড হেডিং এর মধ্যে আরো কিছু পয়েন্ট আমরা পড়ি। যেমন মেডিকেল মেজার্স এর মধ্যে প্রি প্লেসমেন্ট এক্সামিনেশনস, পিরিয়ডিক্যাল এক্সামিনেশনস, মেডিকেল অ্যান্ড হেলথ কেয়ার সার্ভিসেস নোটিফিকেশন, সুপারভিশন অফ দি ওয়ার্কিং এনভায়রনমেন্ট, মেইনটেনেন্স এন্ড অ্যানালিসিস অফ রেকর্ডস, হেলথ এডুকেশন এন্ড কাউন্সিলিং। প্রত্যেকটা পয়েন্ট থেকে আমরা ভিতরে 1-2 লাইন ইলাবোরেশন পড়ে নিব, যাতে এটা রিটেনে আসলে একটু বড় করে লেখা যায়। ইঞ্জিনিয়ারিং মেজার্স এর মধ্যে আমরা দিয়ে থাকি ডিজাইন অফ দি বিল্ডিংস, গুড হাউসকিপিং, জেনারেল ভেন্টিলেশন, মেকানাইজেশন, সাবস্টিটিউশন ডাস্টস, এনক্লোজার, আইসোলেশন, লোকাল এক্সস্ট ভেন্টিলেশন, প্রোটেক্টিভ ডিভাইসেস, এনভায়রনমেন্টাল মনিটরিং, স্ট্যাটিস্টিক্যাল মনিটরিং, রিসার্চ। অনেকগুলো এরকম জেনারেল পয়েন্টের কথা বলা আছে, আমরা যতগুলো মনে থাকে বা যতগুলো আমরা তখন চিন্তা করে লিখতে পারি ততগুলো লিখবো, আর 1-2 লাইন ইলাবোরেশন দিয়ে দিব। লেজিসলেশনের মধ্যে কিছু লজ এবং কিছু লিগাল অ্যাক্টের কথা বলা আছে। এর মধ্যে আমাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে কোয়েশ্চেন যদি আমাদেরকে জাস্ট জেনারেল স্টেপস গুলো জিজ্ঞেস করে তাহলে তো আমরা সবকিছু লিখতে পারি, কিন্তু এখন যদি একটা স্পেসিফিক অকুপেশনাল ডিজিজের এগেনস্টে আমাদেরকে প্রিভেনশনের মেথডটা জিজ্ঞেস করে, তাহলে স্পেসিফিক্যালি ওই ডিজিজের জন্য আমাদেরকে আনসারটা একটু ফাইন টিউন করতে হবে। তাহলে সেটার মধ্যে মেডিকেল মেজার্স যেগুলো, সেটা মোটামুটি প্রত্যেকটা ইন্ডাস্ট্রির জন্যই সেম থাকে, কিন্তু ইঞ্জিনিয়ারিং যে মেজার্স গুলো সেখানে একটু ডিফারেন্স আসতে পারে। যেমন নিউমোকোনিয়াসিস যেটা ডাস্টের জন্য যেগুলো হয়, সেখানে হচ্ছে সেই ডাস্ট কন্ট্রোল, ভেন্টিলেশন, এনক্লোজার, এগুলো হচ্ছে তখন ইম্পর্টেন্ট পয়েন্ট হয়ে দাঁড়াবে। কিন্তু যদি আমাদেরকে অকুপেশনাল ক্যান্সারের ব্যাপারে জিজ্ঞেস করে তাহলে তখন এগুলো অত ইম্পর্টেন্ট না, তখন ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে প্রোটেক্টিভ ডিভাইসেস। সো আমরা যখন আনসারটা লিখবো আমাদেরকে কোয়েশ্চেনটা পড়ে রেসপেক্টিভলি এইভাবে এই জিনিসটা মাথায় রেখে এইভাবে লিখতে হবে। চলে আসি নেক্সট কোয়েশ্চেনটাতে, মেনশন দি অকুপেশনাল ডিজিজেস অর হেলথ হ্যাজার্ডস অফ এ ওয়ার্কার। এই
এখানে আমাদেরকে স্পেসিফিক্যালি দুইটা হচ্ছে কমনলি রিটেনে আসে, একটা হচ্ছে এগ্রিকালচার ওয়ার্কার, একটা হচ্ছে ডক্টর। ডক্টরটা তো আমাদেরকে ভাইভাতে খুবই ইম্পর্টেন্ট ভাবে জিজ্ঞেস করাই হয়, আর এগ্রিকালচার ওয়ার্কারটা রিটেনে আসে। আরো কয়েকটা আমাদের বইতে দেয়া আছে, এটা হচ্ছে আমাদের যে রশিদ কবির হায়দার বইটা সেখানে দেয়া আছে, পার্কে নেই। সো কয়েকটা আমরা জাস্ট একটু দেখে যাব। এগ্রিকালচার ওয়ার্কার আর ডক্টরেটটা হচ্ছে একটু বিশেষ ইম্পর্টেন্স দিয়ে আমরা দেখে যাব। এখানে যখন আমরা এই হ্যাজার্ডস গুলো লিখবো, আমরা একদম ইন্ট্রোডাকশনে যে পয়েন্ট গুলো পড়েছিলাম, ফিজিক্যাল হ্যাজার্ড, বায়োলজিক্যাল, কেমিক্যাল, সাইকোসোশ্যাল, জাস্ট ওগুলা মাথায় রেখে আমাদেরকে আনসারটা লিখলেই হবে। তাহলে প্রথমত এগ্রিকালচার ওয়ার্কারটা আসি। এখানে ফিজিক্যাল হ্যাজার্ডস কি কি হতে পারে? হিট অর কোল্ড এনভায়রনমেন্টাল হ্যাজার্ডস, রেডিয়েশন হ্যাজার্ড, দেন মেকানিক্যাল ইনজুরিজ, অর্গানিক ইনজুরিজ, ইনজুরিজ ফ্রম দি ক্রপ। কেমিক্যাল হ্যাজার্ডস এর মধ্যে হতে পারে টক্সিসিটি ফ্রম পেস্টিসাইডস, ফার্টিলাইজার্স, ফাঙ্গিসাইডস। বায়োলজিক্যাল হ্যাজার্ড হচ্ছে যেরকম যতগুলো জুনোটিক ডিজিজ আছে প্রত্যেকটা জুনোটিক ডিজিজ হতে পারে। সাইকোসোশ্যাল হ্যাজার্ড হচ্ছে ন্যাচারাল ক্যালামিটিস, আন্ডার প্রোডাকশন, ক্রপ লস, এগুলো। সো এগুলো হচ্ছে জাস্ট আমরা মনে রাখবো কয়েকটা, একটু 2-3 লাইন ইলাবোরেশন লিখবো। হেলথ কেয়ার ওয়ার্কার্স বা ডক্টরস এর জন্য ফিজিক্যাল হ্যাজার্ডস হতে পারে নয়েজ ইন দি হসপিটাল, লন্ড্রি, বয়লার্স, কিচেন্স। রেডিয়েশন হ্যাজার্ডস হতে পারে। কেমিক্যাল হ্যাজার্ড হতে পারে হচ্ছে নাইট্রিক অক্সাইড অপারেশন থিয়েটারে। তারপরে হচ্ছে অ্যাসিডস, অ্যালকালিজ, মিউটাজেন্স, কেমিক্যাল রিয়েজেন্টস, এগুলো হতে পারে। ভাইরাল ডিজিজেস, ব্যাকটেরিয়াল ডিজিজেস, এগুলো তো আমরা অলরেডি পড়েই এসেছি কি কি ভাইরাল ডিজিজেস, ব্যাকটেরিয়াল ডিজিজ হতে পারে এবং কোনগুলো হচ্ছে একটা হাই রিস্ক আছে পেশেন্ট থেকে ডক্টরে ছড়ানোর। আর সাথে হচ্ছে বিহেভিয়ারাল বা সাইকোসোশ্যাল, সেগুলো কিছু হ্যাজার্ড তো আছে। সো এগুলো জাস্ট আমরা বই থেকে কয়েকটা পয়েন্ট পড়ে যাব। এখানেই কোয়েশ্চেনটা এরকম ভাবে উল্টা ভাবে করতে পারে যে এই স্পেসিফিক হেলথ অকুপেশনের জন্য, এই স্পেসিফিক অকুপেশনের জন্য আমরা হেলথ হ্যাজার্ডস গুলো প্রিভেনশন করবো কিভাবে? মানে দ্যাট ইজ এগ্রিকালচার ওয়ার্কার বা ডক্টর বা অন্য যে কোনো একটা স্পেসিফিক অকুপেশনের জন্য আমরা হেলথ হ্যাজার্ড গুলো প্রিভেনশন করবো কিভাবে। সো আগে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে স্টেপস অফ প্রিভেনশন অফ অকুপেশনাল ডিজিজের একটা জেনারেল আইডিয়া পড়েছিলাম। এখন যদি আমাদেরকে স্পেসিফিক্যালি এগ্রিকালচার ওয়ার্কারটা জিজ্ঞেস করে বা ডক্টরটা জিজ্ঞেস করে, তখন আমাদেরকে যে প্রত্যেকটা হ্যাজার্ড আছে, ফিজিক্যাল হ্যাজার্ড, কেমিক্যাল হ্যাজার্ড, বায়োলজিক্যাল হ্যাজার্ড, সেই প্রত্যেকটার জাস্ট অপোজিট পয়েন্টটা চিন্তা করতে হবে যে এই হ্যাজার্ডটাকে প্রিভেন্ট কিভাবে করা যেতে পারে। সো এই আনসারটা মোটামুটি হচ্ছে একটা আমাদের নিজেদের আইডিয়া থেকেই করে লিখতে হতে পারে। প্রত্যেকটা পয়েন্ট এখানে বইয়ের সাথে মিলবে না বা বইয়েরটা দিলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে না। এটা আমাদেরকে কোয়েশ্চেনটা দেখে বুঝতে হবে যে এখানে আমরা কোন আনসারে কোন কোন পয়েন্টটা দিব। নেক্সট কোয়েশ্চেনে চলে আসি, হেলথ প্রবলেমস ডিউ টু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। এটারও একটা কিছু পয়েন্ট আমাদের বইতে দেয়া আছে। পয়েন্টগুলো আমি একবার বলে যাচ্ছি। কিছু এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রবলেম আছে, যেমন হাউজিং, ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, সুয়েজ ডিসপোজাল। কিছু কমিউনিকেবল ডিজিজ আছে, ফুড স্যানিটেশন, মেন্টাল হেলথ, অ্যাক্সিডেন্ট, সোশ্যাল প্রবলেমস, মরবিডিটি অ্যান্ড মর্টালিটি। সো প্রত্যেকটা পয়েন্ট জাস্ট দেখে যাব, 1-2 লাইন ইলাবোরেশন দেখে যাব। এই তাহলে অকুপেশনাল হেলথ থেকে মোটামুটি এই কোয়েশ্চেন গুলোই আমাদের আসে। এখানে যে প্রত্যেকটা জিনিস আমাদেরকে বইয়ের একদম পয়েন্ট টু পয়েন্ট লিখতে হবে এরকম নেসেসারি না, এবং অনেকগুলো কোয়েশ্চেনের আনসার এভাবে লেখাও যায় না। অনেক কোয়েশ্চেনের আনসার আমাদের নিজেদের থেকে লিখতে হবে, কিন্তু যেটাই লিখি না কেন সেটা কোয়েশ্চেনের সাথে রেলেভেন্ট হতে হবে এবং সেটা আমাদেরকে জাস্টিফাই করতে হবে যে কেন এই কোয়েশ্চেনের আনসারটা আমি মনে করি এরকম হওয়া। নেক্সটে চলে যাই হচ্ছে আমরা রোড ট্রাফিক বা অ্যাক্সিডেন্ট ডিজাস্টার এই টপিকটাতে। অ্যাক্সিডেন্ট ডিজাস্টারের মধ্যে প্রথম কোয়েশ্চেনটাই দেখতে পাচ্ছি হচ্ছে এপিডেমিওলজি অফ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টস বা এপিডেমিওলজি অফ অ্যাক্সিডেন্টস অ্যাজ আ হোল। এই কোয়েশ্চেনটাও রিটেনে এসছে, রিটেনে প্রিভিয়াসলি এসছে এটা কমনলি। সো এই কোয়েশ্চেনটা আমি নিয়ে এসেছি এখানে। সো আমাদেরকে এখানে যেটা বুঝতে হবে যে অ্যাক্সিডেন্ট যে নন কমিউনিকেবল ডিজিজ বা অ্যাক্সিডেন্ট যে টপিকটা, সেটা হচ্ছে আমরা একটা ডিজিজ হিসাবেও চিন্তা করি, এবং ডিজিজের যেমন এজেন্ট, হোস্ট, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস থাকে, তেমনই হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য কিছু এরকম এজেন্ট, হোস্ট, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস থাকে। এই ফ্যাক্টরস গুলো আমাদের বইতে অনেক সুন্দর একটা ফিগার আকারে দেওয়া আছে। এটা রশিদ কবির হায়দার বইতে দেওয়া আছে, আমি এখান থেকে সবগুলো বলে যাই। এখানে এজেন্ট হতে পারে ক্র্যাশ, ফল, ইনজুরিজ, বার্ন স্ক্যালস, ইলেকট্রোকিউশন, কেমিক্যালস, ড্রাউনিং, এগুলা। হোস্ট ফ্যাক্টরস হচ্ছে আমরা চিন্তা করতে পারি যে কখন কখন বা কোন পপুলেশনদের অ্যাক্সিডেন্ট বেশি হতে পারে। সো ইয়াং চিলড্রেন, এল্ডারলি, পুয়ার ভিশন, then delay in decision making, lack of experience, lack of protective equipment, alcohol, drug abuse, social pressure, এগুলো। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস আমরা যদি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের কথাই চিন্তা করি, সো কি কি এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস এর কারণে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বেশি হয়? ডিফেক্টিভ রোড ডিজাইন, মিক্সড ফাস্ট এন্ড স্লো ভেহিকলস, inadequate enforcement of the law, improper factory layout, insufficient lighting,
এরকম কিছু পয়েন্ট। আর ভেক্টরস এর একটা কথা বলা আছে, ভেক্টরস হচ্ছে ফায়ার আর্মস, অটোমোবিলস, ইলেকট্রিক্যাল ওয়্যারস, যেটার মাধ্যমে এজেন্টটা হোস্টের ড্যামেজ বা ইনজুরি করতে পারে। সো এটাই হচ্ছে এপিডেমিওলজি অফ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টস। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাই। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে হোয়াট আর দি কমন ডোমেস্টিক অ্যাক্সিডেন্টস। সো কমন ডোমেস্টিক অ্যাক্সিডেন্টস এর অনেকগুলো পয়েন্ট, অনেকগুলো লিস্ট আছে। একটা হচ্ছে ফল, কনকাশন, বার্ন, স্ক্যালস, বাইট, স্টিংস, ইলেকট্রিক শকস, পয়জনিং, সাফোকেশন। আর এমনিতে ভাইভাতে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয় যে কমন মোস্ট কমন ডোমেস্টিক অ্যাক্সিডেন্ট কোনটা, সেটার আনসার হচ্ছে ড্রাউনিং। ড্রাউনিং হচ্ছে দি মোস্ট কমন ডোমেস্টিক অ্যাক্সিডেন্ট। এটা হচ্ছে একটা এপিডেমিওলজিক্যাল স্টাডি করে দেখা গিয়েছে। নেক্সট কোয়েশ্চেনটাতে চলে আসি যে রাইট ডাউন দি প্রিভেনশন মেজার্স ফর প্রিভেনশন অফ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টস বা ডিফারেন্ট টাইপ অফ অ্যাক্সিডেন্টস যেগুলো আছে, ডোমেস্টিক অ্যাক্সিডেন্ট, ড্রাউনিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্টস। এখানে আমি মনে করি যে এইখানে আমার পয়েন্টগুলো বলার কোনো দরকার নেই। ইনফ্যাক্ট এগুলা আগের থেকে পড়ে যাওয়ারও বা এটা মুখস্থ করারও কোনো আনসার না। এটা আমাদের কোয়েশ্চেনটা দেখে আমাদের যে যতগুলো পয়েন্ট মাথায় আসবে আমরা ততগুলো লিখে দিব এখানে। জাস্ট একটু আমরা আগের থেকে চেষ্টা করে যাব কয়েকটা পয়েন্ট জাস্ট একটু মাথায় রাখতে, যে কি কি মোটামুটি কি কি এখানে লিখা যেতে পারে, তাহলেই হবে। এটা আলাদাভাবে আর ওই রকম ভাবে একদম বইয়ের কোনো পয়েন্ট লিখতে হবে সেরকম না। চলে আসি হচ্ছে নেক্সট কোয়েশ্চেন বা নেক্সট টপিক, যেটা হচ্ছে ডিজাস্টার। ডিজাস্টার থেকে একটা কোয়েশ্চেন এমনিতে ভাইভাতে করতে পারে যে আমাদের বাংলাদেশে রিসেন্ট কিছু ডিজাস্টার হয়েছে, এরকম কিছু এক্সাম্পল দাও। তা তখন আমাদেরকে এটা বাংলাদেশের রিসেন্ট নিউজের সাথে ফলো আপ করে যেতে হবে যে রিসেন্টলি কোনো ডিজাস্টার হয়েছে নাকি। এখানে আরেকটা বিষয় বলে দিই যে মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট এবং ডিজাস্টার এই দুইটার ডেফিনিশন জিজ্ঞেস করা হতে পারে। ডিজাস্টারের ডেফিনিশনটা একটা WHO ডেফিনিশন, সো এটাও যদি আমাদেরকে কখনো জিজ্ঞেস করা হবে আসে, তাহলে এটা হুবহু আমাদেরকে বলার বা লেখার চেষ্টা করতে হবে। এমনিতে নেক্সট কোয়েশ্চেনে চলে আসি, যেটা হচ্ছে শর্ট নোট ট্রায়াজ। সরি, সেটার আগে একটা কোয়েশ্চেন ছিল যেটাতে আগে ছিলাম, যে ফান্ডামেন্টাল অ্যাসপেক্টস অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট। এখানে তিনটা পয়েন্ট আছে: ডিজাস্টার রেসপন্স, ডিজাস্টার প্রিপেয়ারনেস, ডিজাস্টার মিটিগেশন। কোনটা ডিজাস্টারের কোন ফেজে করা হয় এবং এক দুইলে ইলাবোরেশন আমরা জাস্ট একটু দেখে নিব, যদি রিটেনে আসে তাহলে যেটা আমরা এটা একটু ইলাবোরেট করে লিখতে পারি। তারপরে যে কোয়েশ্চেনটা ট্রায়াজ, এটা হচ্ছে এই ডিজাস্টার টপিকটা থেকে একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমাদেরকে ভাইভাতে যদি একটা কোয়েশ্চেন করা হয় ডিজাস্টার থেকে, তাহলে হচ্ছে এই ট্রায়াজ রিলেটেডই করা হবে। ট্রায়াজ মানে হচ্ছে consists of rapidly classifying the injured on the basis of severity of the injuries and likelihood of survival with prompt medical attention. এখানে কিছু কালার কোডিং করা হয়। রেড দিয়ে হচ্ছে হাই প্রায়োরিটি ট্রিটমেন্ট বা ট্রান্সফার বোঝানো হয়, ইয়েলো দিয়ে মিডিয়াম প্রায়োরিটি বোঝানো হয়, গ্রিন দিয়ে অ্যাম্বুলেটরি পেশেন্ট এবং ব্ল্যাক দিয়ে হচ্ছে ডেড বা মরিবাউন্ড পেশেন্ট। সো এখানে ট্রায়াজ কি এবং ট্রায়াজের যে কালার গুলা, এইটা হচ্ছে একটা ইউনিক কোয়েশ্চেন যেটা এই টপিক থেকে আমাদেরকে প্রায়ই জিজ্ঞেস করা হয়। তাহলে এই গেল হচ্ছে অ্যাক্সিডেন্ট, ডিজাস্টার এবং অকুপেশনাল হেলথের কিছু কোয়েশ্চেন্স। এখানে ম্যাক্সিমাম জিনিসই মোটামুটি কিছু কমন সেন্স বা জেনারেল টাইপের কোয়েশ্চেন। আমরা জাস্ট একটু যদি মাথায় আইডিয়া থাকে আমরা এখানে অনেক কিছু লিখতে পারবো বা ভাইভাতে আমরা অনেক কিছু বলতে পারবো এখান থেকে। এখন চলে যাই আজকের যে মেইন টপিকটা, সেটা হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজেস, সেই সেই টপিকটাতে। তাহলে নন কমিউনিকেবল ডিজিজেস এর প্রথমেই যে বেসিক ইন্ট্রোডাকশন যে কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে হোয়াট আর দি ক্রাইটেরিয়া অফ নন কমিউনিকেবল ডিজিজেস। তাহলে ক্রাইটেরিয়ার এরকম কিছু কথা বলা আছে যে দে আর পার্মানেন্ট, লিভ রেসিডুয়াল ডিসেবিলিটি, are caused by non-reversible pathological alteration, require special training of the patient for rehabilitation, and may be expected to require a longer period of supervision. এই পাঁচটা পয়েন্ট বলা আছে, সেই পাঁচটা পয়েন্ট আমরা এখানে লিখে দিব। তারপরে চলে এসেছে হোয়াট আর দি গ্যাপস ইন ন্যাচারাল হিস্ট্রি অফ নন কমিউনিকেবল ডিজিজ। এটা আরেকটা ইন্ট্রোডাক্টরি কোয়েশ্চেন এবং এই কোয়েশ্চেনটা আমাদেরকে ভাইভাতে জিজ্ঞেস করা হয়। কমনলি এটা জিজ্ঞেস করা হয়। গ্যাপস গুলো হচ্ছে অ্যাবসেন্স অফ এ নোন এজেন্ট, মাল্টিফ্যাক্টোরিয়াল কজেশন, লং লেটেন্ট পিরিয়ড অ্যান্ড ইনডেফিনিট অনসেট। এই প্রত্যেকটা পয়েন্টের একটু ইলাবোরেশন পড়ে নিব এবং কোনটার কারণে কোনটার সিগনিফিকেন্স কি সেটা জাস্ট হচ্ছে আমাদেরকে একটু জানতে হবে এখান থেকে। চলে আসি পরের পরের টপিকে। প্রত্যেকটা নন কমিউনিকেবল ডিজিজের ইন্ডিভিজুয়াল নন কমিউনিকেবল ডিজিজ থেকে আমাদেরকে কি কি পড়তে হবে। তাহলে যেই নন কমিউনিকেবল ডিজিজ গুলো আমাদের সিলেবাসে আছে সেটা আমি এখন স্ক্রিনে শো করছি। প্রথমত হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজ। কার্ডিওভাস্কুলার ডিজিজ হচ্ছে একটা আমব্রেলা টার্ম, এটা ব্রড টার্ম। এটার মধ্যে পড়া হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজ, হাইপারটেনশন, স্ট্রোক,
কনজেনিটাল হার্ট ডিজিজ, রিউম্যাটিক হার্ট ডিজিজ, তারপর হচ্ছে ক্যান্সার, ডায়াবেটিস মেলাইটাস, ওবেসিটি আর জেরিয়াট্রিক হেলথ প্রবলেমস। তাহলে একটা একটা করে বলে যাই। প্রথমে আসে হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজের মধ্যে। কার্ডিওভাস্কুলার ডিজিজের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজ আর হাইপারটেনশন, এই দুটা। তাহলে ইসকেমিক হার্ট ডিজিজ বা করোনারি হার্ট ডিজিজ, এখান থেকে প্রথম যে কোয়েশ্চেনটা আমাদেরকে জিজ্ঞেস করা হতে পারে যে ইসকেমিক হার্ট ডিজিজ বা করোনারি হার্ট ডিজিজের যে স্পেকট্রাম অফ প্রেজেন্টেশন আছে, সেই স্পেকট্রামটা আমাদেরকে জিজ্ঞেস করা হতে পারে। তাহলে আমাদের বইতে 5টা পয়েন্ট বলা আছে: অ্যাঞ্জিনা পেক্টোরিস অফ এফার্ট, মায়োকার্ডিয়াল ইনফার্কশন, ইররেগুলারিটিস অফ দি হার্ট, কার্ডিয়াক ফেইলিয়ার, সাডেন ডেথ। এই কোয়েশ্চেনটার পরে আমাদেরকে যেটা জিজ্ঞেস করা হবে সেটা হচ্ছে রিস্ক ফ্যাক্টরস আর প্রিভেনশন মেথডস। রিস্ক ফ্যাক্টরস আমরা অলরেডি যখন এটা একদম প্রথমের দিকে ইন্ট্রোডাকশনে পড়েছিলাম, আমরা বলেছিলাম যে রিস্ক ফ্যাক্টরস দুই টাইপের আছে, একটা হচ্ছে মডিফায়েবল, একটা হচ্ছে নন মডিফায়েবল। ওইভাবে ভাগ করেই হচ্ছে এখানে রিস্ক ফ্যাক্টরস গুলো বলা হয় বা বলা উচিত আমাদের। ইসকেমিক হার্ট ডিজিজ এবং হাইপারটেনশনের রিস্ক ফ্যাক্টরসটা মোটামুটি সেম কিছু পয়েন্ট, খালি কিছু ফাইন কিছু ডিফারেন্সেস আছে। যেমন হাইপারটেনশনের একটা রিস্ক ফ্যাক্টর হচ্ছে সল্ট ইনটেক, বাট এই সল্ট ইনটেকটা ডাইরেক্টলি আবার ইসকেমিক হার্ট ডিজিজের রিস্ক ফ্যাক্টর হিসেবে বলা নেই, বা এখানে বলাটা খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। তাহলে এরকম মোটামুটি কিছু ফাইন ডিফারেন্স যেখানে আছে, সেগুলো বাদে বাকি পয়েন্টগুলো সেম কিছু পয়েন্ট দিয়ে বলা যায়। নন মডিফায়ারের মধ্যে এজ, সেক্স, ফ্যামিলি হিস্ট্রি, জেনেটিক্স; মডিফায়াবলের মধ্যে হচ্ছে সিগারেট স্মোকিং, এলিভেটেড সিরাম কোলেস্টেরল, ওবিসিটি, সেডেন্টারি লাইফস্টাইল, এগুলা। নেক্সট ইম্পর্টেন্ট যেটা আমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে প্রিভেনশন অফ দি করোনারি হার্ট ডিজিজ বা প্রিভেনশন অফ হাইপারটেনশন। সো নন কমিউনিকেবল ডিজিজের প্রিভেনশনের আনসারের ফরম্যাটটা আমরা ইউজুয়ালি হচ্ছে যখন আমরা একদম প্রথমে প্রিভেনশন পড়েছিলাম, লেভেলস অফ প্রিভেনশন পড়েছিলাম, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, আমরা ওইভাবে এখানে অর্গানাইজ করে আনসারটা লিখতে পারি। সো যে কোনো ডিজিজের, যে কোনো নন কমিউনিকেবল ডিজিজের ক্ষেত্রে প্রাইমোরিয়াল প্রিভেনশন মানেই হচ্ছে সেটার রিস্ক ফ্যাক্টরস যাতে ইমার্জ না করে সেটাকে প্রিভেন্ট করা, মানে প্রিভেনশন অফ দি ইমার্জেন্স অফ রিস্ক ফ্যাক্টরস ইন কমিউনিটিজ ওয়্যার দে হ্যাভ নট অলরেডি ইমার্জড। তাহলে সেটার ইন্টারভেনশনটা হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যান্ড ম্যাস এডুকেশন। সো ইন্ডিভিজুয়াল এবং ম্যাস এডুকেশন দিয়ে কিভাবে আমরা হাইপারটেনশনের বা ইসকেমিক হার্ট ডিজিজের কোনো একটা রিস্ক ফ্যাক্টর আমরা এলিমিনেট করতে পারি, সেটা আমরা এখানে এক্সপ্লেন করে দিব। যেমন আমরা যদি বলি যে ওবিসিটি একটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর ফর ইসকেমিক হার্ট ডিজিজ বা হাইপারটেনশন, তাহলে আমরা বুঝাবো যে কিভাবে ইন্ডিভিজুয়াল বা ম্যাস এডুকেশন দিয়ে আমরা এই ওবিসিটিটাই ইমার্জেন্সিটা আমরা প্রিভেন্ট করতে পারি। তারপর চলে এসেছে প্রাইমারি প্রিভেনশন আমরা আগেও পড়েছিলাম, এখানেও পড়বো যে এটা দুই ভাগে বলা যায়, একটা হচ্ছে পপুলেশন স্ট্র্যাটেজি, একটা হচ্ছে হাই রিস্ক স্ট্র্যাটেজি। সেই ক্ষেত্রে আমাদেরকে পড়তে হবে যে হাই রিস্ক গ্রুপ কারা। যেমন করোনারি হার্ট ডিজিজের ক্ষেত্রে কিছু হাই রিস্ক গ্রুপের কথা বলা আছে, যে দোজ উইথ আ স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি অফ করোনারি হার্ট ডিজিজ, দোজ হু স্মোক, ডায়াবেটিস মেলাইটাস, ওবিসিটি, ইয়াং ওমেন ইউজিং ওরাল কন্ট্রাসেপটিভ পিলস। এই হাই রিস্ক স্ট্র্যাটেজি পড়ার পর দেন আমাদেরকে কিছু স্পেসিফিক ইন্টারভেনশন পড়তে হবে, যে কি কি ইন্টারভেনশন দেওয়া যায় এখানে। তো এখানে কিছু কমন কথাই আসবে: ডায়েটারি চেঞ্জেস, স্মোকিং, ব্লাড প্রেশার, ফিজিক্যাল অ্যাক্টিভিটি। শুধুমাত্র এখানে কিছু নিউমেরিক ভ্যালু আমরা মাথায় রাখবো, যে ডায়েটারি চেঞ্জেস এর মধ্যে কি কি কত পার্সেন্ট বদলাতে হবে, কত পার্সেন্ট এনার্জি কমাতে হবে, কত পার্সেন্ট স্যাচুরেটেড ফ্যাট কমাতে হবে, কত পার্সেন্ট কোলেস্টেরল কমাতে হবে। জাস্ট ওইরকম কিছু আমাদেরকে নিউমেরিক্যাল ভ্যালু মনে রাখলে বাকি সবগুলো হচ্ছে কিছু জেনেরিক পয়েন্ট, এগুলা অবশ্যই আমাদের নিজেদের থেকে লেখা যাবে। সেকেন্ডারি প্রিভেনশনটাও সেম, আমরা পড়েছিলাম প্রিভিয়াসলি যে সেকেন্ডারি প্রিভেনশন মানে হচ্ছে একটা ডিজিজ হয়ে গেছে, তারপর সেটা আর্লি স্টেজে এটাকে ডায়াগনোসিস করা এবং অ্যাডিকুয়েটলি ট্রিটমেন্ট করা। তাহলে এইভাবে কিভাবে আমরা হাইপারটেনশনটা বা ইসকেমিক হার্ট ডিজিজ আর্লি স্টেজে ডিটেক্ট করবো এবং কিভাবে সেটা ট্রিটমেন্ট দিব, সেটা আমরা এখানে লিখবো। বইতে কিছু পয়েন্ট বলা আছে: সিজেশন অফ স্মোকিং, কন্ট্রোল অফ হাইপারটেনশন, ডায়াবেটিস, হেলদি নিউট্রিশন, এক্সারসাইজ প্রমোশন। আর কিছু ড্রাগস এর কথা বলা আছে, বিটা ব্লকার্স। তো এইসব মেজার্স দিয়ে হচ্ছে যদি ইসকেমিক হার্ট ডিজিজ হয়ে যায় বা যদি হাইপারটেনশন ডেভেলপ করে যায়, সেটা যাতে পরবর্তীতে প্রোগ্রেস না করে, সেটা আমরা প্রিভেন্ট করতে পারবো। হাইপারটেনশনের ক্ষেত্রে আরেকটা কোয়েশ্চেন এখানে চলে আসে, যেটা হচ্ছে রুল অফ হাফস। রুল অফ হাফসটা হচ্ছে মোটামুটি এমন একটা কোয়েশ্চেন যেটা একটা ইউনিক এখান থেকে, এবং এটা আসার চান্সেস খুব বেশি। তো রুল অফ হাফস আমরা বুঝতেই পারছি যে এখানে কি বলা হয়, প্রত্যেকটা জিনিস হাফ হাফ করে কমে থাকে। মানে হোল কমিউনিটির হাফ হচ্ছে নর্মোটেনসিভ সাবজেক্ট এবং হাইপারটেনসিভ সাবজেক্ট। হাইপারটেনসিভ সাবজেক্টের হাফ হচ্ছে ডায়াগনোসড, হাফ এবং হাফ হচ্ছে আনডায়াগনোসড। এরকম ভাবে হাফ হাফ করে করে এখানে প্রত্যেকটা জিনিস কমতে থাকে।
এটার একটা ফিগার আছে আমাদের বইতে, এবং রিটেনে যদি এই কোয়েশ্চেনটা আসে তাহলে সেই ফিগারটা আমাদেরকে অবশ্যই আঁকতে হবে। ফিগার আঁকার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ফিগারটা যাতে একটু আহ সুন্দর দেখায়। এখানে আমাদেরকে মনে রাখতে হবে টোটাল 5টা সার্কেল হবে এবং 4বার করে জিনিসটা হাফ হবে। এবং আমরা যে সার্কেল গুলো আঁকবো একটা আরেকটার চেয়ে ছোট হবে, এবং স্পেসিফিক্যালি আমাদেরকে একটু চেষ্টা করতে হবে যাতে দেখে মনে হয় যে একটা আরেকটার হাফ। একটা আরেকটার 80% যদি দেখে মনে হয় যে একটা আরেকটার 80% বা 90%, তাহলে ফিগারটা মোটামুটি অ্যাপ্রোপ্রিয়েট হবে না। সো আমরা যখনই ফিগারটা আঁকবো চেষ্টা করতে হবে অ্যাটলিস্ট জিনিসটা যাতে দেখে দেখে মনে হয় একটা সার্কেল আরেকটার হাফ। তাহলে এই গেল হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজ, হাইপারটেনশন। আরেকটা যেটা ইম্পর্টেন্ট কার্ডিওভাস্কুলার ডিজিজ সেটা হচ্ছে রিউম্যাটিক হার্ট ডিজিজ, কিন্তু রিউম্যাটিক হার্ট ডিজিজের ফরম্যাটটা একটু ডিফারেন্ট। রিউম্যাটিক হার্ট ডিজিজ থেকে আমাদেরকে যে জিনিসটা পড়তে হবে এটার এপিডেমিওলজিক্যাল ফ্যাক্টরসটা পড়তে হবে। সো আগে যেমন আমরা ইসকেমিক হার্ট ডিজিজ বা হাইপারটেনশনের ক্ষেত্রে আমরা রিস্ক ফ্যাক্টরস এর কথা বলেছিলাম, বাট রিউম্যাটিক হার্ট ডিজিজ ইট কাইন্ড অফ বিহেভস লাইক আ কমিউনিকেবল ডিজিজ। এক্ষেত্রে আমরা হচ্ছে এজেন্ট, হোস্ট, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস পড়ে থাকি। এবং এজেন্ট ফ্যাক্টরস এর মধ্যে যেটা হচ্ছে বেটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাই, সেটা অবশ্যই আমাদেরকে জানতে হবে। এটার প্যাথোজেনেসিসটা আমাদের জন্য বোঝা একটু ডিফিকাল্ট হতে হবে, বিকজ আমরা এখনো মাইক্রোবায়োলজি বা প্যাথোলজি পড়ে আসিনি। বাট জাস্ট এজেন্টের নামটা যদি আমরা জানি, সেটা এখান থেকে কমিউনিটি মেডিসিনের জন্য এনাফ। তারপরে এটার যে ডায়াগনোসিসের জন্য হচ্ছে একটা ডাকেট জোন্স ক্রাইটেরিয়া বা মডিফাইড জোন্স ক্রাইটেরিয়া ইউজ করা হয়। সেই ক্রাইটেরিয়া গুলো আমাদেরকে জানতে হবে। সেই ক্রাইটেরিয়া একদম কমিউনিটি মেডিসিন থেকে শুরু করে প্যাথোলজি, মাইক্রোবায়োলজি এবং মেডিসিন সব জায়গায় আমাদেরকে জানতে হয়। সো ওইটা আমরা একটু দেখে নিব, আইদার আমাদের ক্লিনিক্যাল লেকচার্স এর নোটস থেকে বা আমাদের কমিউনিটি মেডিসিনের যদি লেকচার হয়ে থাকে সেখান থেকে আমরা দেখে নিব। এখান থেকে হচ্ছে আমাদেরকে কিছু প্রবলেম বেসড, সিনারিও বেসড, অ্যানালিটিক্যাল টাইপের কোয়েশ্চেন করতে পারে, যেখানে এই কেসগুলো দিয়ে দিল, দেন আমাদেরকে এটা ডায়াগনোসিস করতে বললো। চলে আসি প্রিভেনশনে। রিউম্যাটিক হার্ট ডিজিজ বা রিউম্যাটিক ফিভার, এটার প্রিভেনশনের ক্ষেত্রে কিছু ট্রিটমেন্ট রেজিমেন্ট বলা আছে। সেই ট্রিটমেন্ট রেজিমেন্টটা হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে, এবং সেটাই আমাদেরকে এখান থেকে জিজ্ঞেস করা হয়। তাহলে প্রাইমারি প্রিভেনশন, যেটা প্রাইমারি প্রিভেনশন মানে হচ্ছে এখানে যে স্ট্রেপ্টোককাল থ্রোট ইনফেকশন হয়, সেই স্ট্রেপ্টোককাল থ্রোট ইনফেকশনটা হওয়াটাই আমরা প্রিভেন্ট করব। এটার রেজিমেন্টটা হচ্ছে সিঙ্গেল ইন্ট্রামাস্কুলার ইনজেকশন অফ 1.2 মিলিয়ন ইউনিটস অফ বেনজাথিন বেনজাইল পেনিসিলিন ফর অ্যাডাল্টস and 600,000 units for children, or oral penicillin, penicillin V or penicillin G given for 10 days. সো এটা গেল হচ্ছে প্রাইমারি প্রিভেনশনের যে ট্রিটমেন্ট রেজিমেন্ট। এটার ইন্টায়ার অবজেক্টিভটাই হচ্ছে প্রথম অ্যাটাক অফ রিউম্যাটিক ফিভারটা প্রিভেন্ট করা, যদি অলরেডি স্ট্রেপ্টোককাস থ্রোট ইনফেকশন হয়ে থাকে। সেকেন্ডারি প্রিভেনশন, যেটা সেকেন্ডারি প্রিভেনশন হচ্ছে রিকারেন্স অফ রিউম্যাটিক ফিভার বা রিউম্যাটিক ফিভার প্রোগ্রেশন ইন্টু কমপ্লিকেশন, সেটাকে প্রিভেন্ট করা। এবং সেটার যে ট্রিটমেন্ট প্রোটোকল সেটা হচ্ছে আগে আইডেন্টিফাই করতে হবে যাদের অলরেডি একবার রিউম্যাটিক ফিভার হয়ে গেছে, and then giving them one intramuscular injection of benzathine benzyl penicillin 1.2 million units in adults and 600,000 units in children at intervals of 3 weeks, continued for at least 5 years or until the child reaches 18 years, whichever is later. এই লাস্টের কথাটা আমাদেরকে বুঝতে হবে যে এই যে ট্রিটমেন্ট রেজিমেন্টটা, সেটা দেওয়া হয় অ্যাটলিস্ট ফর 5 years or until the child reaches 18 years of age, whichever is later. এখান থেকে আমাদেরকে কিছু প্রবলেম বেসড কোয়েশ্চেন করতে পারে যে একটা চাইল্ড, তার এজ যদি 16 ইয়ার্স হয় বা 15 ইয়ার্স হয়, তখন তাদেরকে কয় বছর ধরে এই ট্রিটমেন্ট প্রোটোকলটা দিতে হবে। সো আমাদেরকে বুঝতে হবে যে যদি 5 ইয়ার্স 18 ইয়ার্স ক্রস করে যায়, 5 ইয়ার্স এর এই ডিউরেশনটা, তাহলে 18 ইয়ার্স ক্রস করে যেটা যতটা হয়, মানে সেই এইজ থেকে 5 ইয়ার্স দেওয়ার পর 18 ক্রস করে যতটা হয়, সেই লেট এইজটা পর্যন্ত আমাকে দিতে হবে। আর যদি চাইল্ডের এজ 5 ইয়ার্স ক্রস করেও 18 পর্যন্ত না যায়, তাহলে একদম 18 ইয়ার্স আগ পর্যন্ত এই ট্রিটমেন্ট প্রোটোকলটা দিতে হবে। তাহলে এই গেল হচ্ছে রিউম্যাটিক হার্ট ডিজিজ থেকে আমাদের যে জিনিসটা জানতে হয়। এখন চলে আসি সেটার পরের ডিজিজটাতে, ক্যান্সার। তাহলে ক্যান্সার থেকে আমাদেরকে ফার্স্ট অফ অল যে জিনিসটা জানতে হবে যে ক্যান্সারের যে স্পেসিফিক রিস্ক ফ্যাক্টরস গুলো আছে। এখন রিস্ক ফ্যাক্টরস আমাদের বইতে কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, কিছু জেনেটিক ফ্যাক্টরস এর আন্ডারে বলা আছে। আমাদেরকে এখান থেকে একদম স্পেসিফিক্যালি জানতে হবে যে কোন কোন এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস এর জন্য কোন টাইপের ক্যান্সার হতে পারে। যেমন টোব্যাকোর জন্য কোনটা হয়, অ্যালকোহলের জন্য কোনটা হয়, ডায়েটারি ফ্যাক্টরস,
ভাইরাসের জন্য কি কি ক্যান্সার হতে পারে সেগুলো আমাদের এখান থেকে জানতে হবে। এবং আমাদের বইতে কিছু সিলেক্টেড ক্যান্সারের এপিডেমিওলজি দেয়া আছে, যেমন ওরাল ক্যান্সার, সার্ভিক্যাল ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, লাং ক্যান্সার। অ্যান্ড স্পেসিফিক্যালি এই যে ডিফারেন্ট ক্যান্সার গুলো আছে, কোন ক্যান্সারের জন্য কোন রিস্ক ফ্যাক্টরটা বেশি দায়ী সেটা আমাদেরকে এখান থেকে জানতে হয়। তারপর চলে আসি ক্যান্সারের প্রিভেনশনে। ক্যান্সারের প্রিভেনশন প্রাইমারি এবং সেকেন্ডারি এই দুইটা ভাগে করে থাকি। প্রাইমারি প্রিভেনশনে অনেকগুলো পয়েন্ট বলা আছে: কন্ট্রোল অফ টোব্যাকো এন্ড অ্যালকোহল কনজাম্পশন, পার্সোনাল হাইজিন, রেডিয়েশন, অকুপেশনাল এক্সপোজার্স। বাট এখানে আমাদেরকে একদম যেই জিনিসটা আমাদের আনসার লিখতেই হবে সেটা হচ্ছে যে ডেঞ্জার সিগন্যালস অফ ক্যান্সার, টোটাল 8টা। একবার বলে যাই: a lump or hard area in the breast, a change in a wart or mole, a persistent change in digestive and bowel habits, a persistent cough or hoarseness, excessive loss of blood at the monthly period or loss of blood outside the usual dates, blood loss from any natural orifice, a swelling or sore that does not get better, and any unexplained loss of weight. এই যে 8টা ডেঞ্জার সিগন্যাল আছে অফ ক্যান্সার, এটা আমাদেরকে আলাদাভাবেই ভাইভাতে ধরা হয় যে হোয়াট আর দি 8 ডেঞ্জার সিগন্যালস অফ ক্যান্সার। এটা এই ক্যান্সার থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। সেকেন্ডারি প্রিভেনশন, যেটা সেকেন্ডারি প্রিভেনশন আমরা জানি যে আর্লি ডায়াগনোসিস আর ট্রিটমেন্ট। সো আর্লি ডায়াগনোসিসের জন্য যে ক্যান্সারের স্ক্রিনিং টেস্ট গুলো আছে, স্পেসিফিক্যালি ওই স্ক্রিনিং টেস্ট গুলো আমাদেরকে ধরা হয়। যেমন সিএ সার্ভিক্স এর জন্য স্ক্রিনিং টেস্ট হচ্ছে প্যাপস্মিয়ার। প্যাপস্মিয়ারটাই হচ্ছে মেইন। আরেকটা ইউজ করা যেতে পারে ভিআইএ, ভিজুয়াল ইন্সপেকশন উইথ অ্যাসিটিক অ্যাসিড। এই দুইটার মধ্যে হচ্ছে প্যাপস্মিয়ারটা মোর কমন। ব্রেস্ট ক্যান্সারের জন্য হচ্ছে সেলফ এক্সামিনেশন, ব্রেস্ট সেলফ এক্সামিনেশন। আমরা জানি যে অ্যাজ অফ দ্য ডেট অফ রেকর্ডিং দিস ভিডিও, কয়েকদিন আগে আমাদের ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ শেষ হলো। সেখানে আমরা অনেক এরকম কিছু ভিডিওস দেখেছি অনলাইনে, বা এরকম অনেক প্রোগ্রামস দেখেছি যেখানে হচ্ছে এই ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং বা সেলফ ব্রেস্ট এক্সামিনেশন সেটার প্রসিডিউরটা শেখানো হয়েছিল। লাং ক্যান্সারের জন্য হচ্ছে চেস্ট রেডিওগ্রাফি বা স্পুটাম সাইটোলজি, এই দুটো ইউজ করা যেতে পারে। সো আমরা যখন সেকেন্ডারি প্রিভেনশন লিখবো তখন এই স্ক্রিনিং টেস্ট গুলোর নাম লিখতে হবে, এবং ভাইভাতে আলাদাভাবে আমাদেরকে এই স্ক্রিনিং টেস্ট গুলো জিজ্ঞেস করা হয়ে থাকে। চলে আসি হচ্ছে পরের কোয়েশ্চেনে, ডায়াবেটিস মেলাইটাস। তো ডায়াবেটিস মেলাইটাস থেকে প্রথমে আমাদেরকে যে জিনিসটা পারতে হবে সেটা হচ্ছে এটা জানতে হবে যে ডায়াবেটিস মেলাইটাস এমন একটা ডিজিজ যেটা আমাদেরকে একদম ফার্স্ট ইয়ার থেকে শুরু করে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার সব জায়গায় আমাদেরকে এই জিনিসটা পড়ানো হয়। সো ডায়াবেটিস মেলাইটাসের আমাদের বইয়ে যে টপিক গুলো আছে সেগুলোর বাইরেও কিছু বেসিক সায়েন্স টাইপের কোয়েশ্চেন আমাদেরকে জিজ্ঞেস করা হতে পারে, যে টাইপ 1 টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস আমরা কখন বলি, দুটার মধ্যে ডিফারেন্স কি কি, কোনটা ইনসুলিন ডেফিসিয়েন্সির কারণে হয়, কোনটা হচ্ছে বেটা সেল ডিস্ট্রাকশন কারণে হয়, কোনটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে হয়। তার সাথে হচ্ছে এটার যে ডায়াগনস্টিক টেস্ট গুলো আছে, ওজিটিটি, HbA1c, দেন র্যান্ডম ব্লাড সুগার, কোনটার নর্মাল ভ্যালুটা কত, কোনটার হচ্ছে ডায়াগনস্টিক ভ্যালুটা কত, কোনটা প্রি ডায়াবেটিস আমরা কাকে বলি, বা ওজিটিতে কি কি ভ্যালু হলে আমরা প্রি ডায়াবেটিস বলতে পারি। আর ডায়াবেটিসের যে কমপ্লিকেশন যেটা আমরা অন্য সাবজেক্টে যেভাবে পড়ে থাকি, অ্যাকিউট, ক্রনিক, মাইক্রোভাস্কুলার, ম্যাক্রোভাস্কুলার, জাস্ট এক্স্যাক্টলি ওইভাবেই এরকম কোয়েশ্চেন আমাদের এখান থেকে ভাইভাতেও জিজ্ঞেস করা হয়, রিটেনেও আসে। তো এগুলো যেহেতু আমরা অলরেডি ফিজিওলজি, বায়োকেমিস্ট্রিতে পড়ে এসেছি, এগুলো আমাদের জন্য খুব একটা ডিফিকাল্ট হবে না। জাস্ট ওই জিনিসটা একবার রিক্যাপিচুলেট করে আসলেই হবে। এখন চলে আসে হচ্ছে কমিউনিটি মেডিসিনের জন্য স্পেসিফিক আমরা যে জিনিসটা পড়ি। সো এখানে হচ্ছে এগেন আমরা প্রাইমারি প্রিভেনশন, সেকেন্ডারি প্রিভেনশন হিসেবে পড়ি। তার মধ্যে আমাদেরকে যে জিনিসটা পড়তে হয় সেটা হচ্ছে স্ক্রিনিং অফ ডায়াবেটিসের স্ক্রিনিং টেস্টটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। স্ক্রিনিং টেস্ট আইদার আমরা র্যান্ডম ব্লাড সুগার করতে পারি বা ফাস্টিং ব্লাড সুগার করতে পারি। দুইটার মধ্যেই হচ্ছে কিছু পয়েন্টস আছে যেটা ফেভার করে, মানে এখানে একটা কন্ট্রোভার্সি আছে যে এটা কি র্যান্ডম ব্লাড সুগারটা কি মোর অ্যাপ্রোপ্রিয়েট নাকি ফাস্টিং ব্লাড সুগারটা মোর অ্যাপ্রোপ্রিয়েট। এখানে বিষয়টা হচ্ছে যে ফাস্টিং ব্লাড সুগারটা মোর অ্যাপ্রোপ্রিয়েট, বাট র্যান্ডম ব্লাড সুগারটা করা হচ্ছে ইজিয়ার, বিকজ ফাস্টিং ব্লাড সুগার করার জন্য একটা পেশেন্টকে সকালে না খেয়ে হচ্ছে ব্লাডটা দিতে হয়, ওইটার চাইতে র্যান্ডম ব্লাড সুগার করাটা ইজিয়ার। এবং এখানে আরেকটা যে কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয় যে টার্গেট পপুলেশন বা হাই রিস্ক গ্রুপ ফর ডায়াবেটিস মেলাইটাস স্ক্রিনিং সেটা কারা। সো এটা আমরা স্ক্রিনিং এর একটা ক্লাসিফিকেশনে পড়েছিলাম যে একটা হচ্ছে হাই রিস্ক গ্রুপে করা হয়, একটা হচ্ছে ম্যাস পপুলেশনে করা হয়। ডায়াবেটিস মেলাইটাসের জন্য হাই রিস্ক গ্রুপ গুলো হচ্ছে দোজ ইন দি এজ গ্রুপ 40 and over, those with a family history of diabetes, obese, women who have had a baby weighing more than 4.5 kilogram or 3.5 kilogram in constitutionally small populations, women who show excess weight gain during pregnancy, and patients with premature atherosclerosis. এগুলাই হচ্ছে ডায়াবেটিস মেলাইটাসের স্ক্রিনিং এর জন্য টার্গেট পপুলেশন।
এখানে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে টার্সিয়ারি প্রিভেনশন। টার্সিয়ারি প্রিভেনশনটা ডায়াবেটিস মেলাইটাসের জন্য একটা ইম্পর্টেন্ট টাইপ অফ প্রিভেনশন, বিকজ ডায়াবেটিস মেলাইটাসের অনেক বেশি কমপ্লিকেশন হয়ে থাকে, যেটার কারণে ডিসএবিলিটি হতে পারে। সো সেই ডিসএবিলিটি লিমিটেশন করার জন্যই ডায়াবেটিস মেলাইটাসের কি কি স্টেপ নেওয়া যেতে পারে, এটা একটা ভাইবার কোশ্চেন বা রিটেনের কোশ্চেন হতে পারে। সো ডায়াবেটিক স্পেশালাইজড ক্লিনিক যেগুলো হচ্ছে এই ডায়াবেটিস মেলাইটাসের কমপ্লিকেশনস প্রিভেন্ট করে, সেটা আমাদেরকে এখানে বলতে হবে। এবং এখান থেকে তখন কোয়েশ্চেনটা চলে যেতে পারে, তাহলে বাংলাদেশে এরকম কোনো ইনস্টিটিউশন আছে নাকি যেখানে ডায়াবেটিস স্পেশাল ক্লিনিক আছে বা তারা শুধুমাত্র ডায়াবেটিসের কমপ্লিকেশন স্পেশাল ট্রিটমেন্ট দেয়। সেই আনসারটা আমরা যখন হেলথ প্রোগ্রামস এবং হেলথ অর্গানাইজেশনের ব্যাপারে পড়বো, তখন আমরা সেখানে এটা কভার করব। চলে গেল ডায়াবেটিস, এখন চলে আসি হচ্ছে ওবেসিটি। ওবেসিটি থেকে আমাদের মোটামুটি দুইটা জিনিস জানতেই চলে, একটা হচ্ছে ওবেসিটির ডেফিনিশন, আমরা কখন বলবো ওবেসিটি, আর একটা হচ্ছে বিএমআই এর যে ক্যাটাগরি গুলো। সো বিএমআই এর ক্যাটাগরি আন্ডারওয়েট, নর্মাল, দেন ওভারওয়েট, প্রি ওবিস, ওবিস ক্লাস 1 2 3, সেই ইন্টারপ্রিটেশনটা আমাদেরকে মুখস্থ করে যেতে হবে, এবং বিএমআই কিভাবে ক্যালকুলেট করে, ফর্মুলাটি কি, সেটা হচ্ছে আমাদেরকে এখান থেকে পড়ে যেতে হবে। একটা কোশ্চেন বলা হয়নি, হাইপারটেনশনের ক্ষেত্রেও এরকম একটা ক্লাসিফিকেশন আছে, কখন আমরা নর্মাল বলি, দেন প্রি হাইপারটেনসিভ, দেন হাইপারটেনশনের ডিফারেন্ট ক্লাসেস, সেটা হচ্ছে আমাদেরকে এখান থেকে আস্ক করা হতে পারে। এটার একটা প্রবলেম বেসড বা অ্যানালিটিক্যাল কোশ্চেনও দিয়ে দিতে পারে, যেখানে আমাদেরকে একটা ব্লাড প্রেশার ভ্যালু দিয়ে সেটা আমাদেরকে ইন্টারপ্রেট করতে বলবো। লাস্ট টপিকে চলে আসি। লাস্ট টপিক হচ্ছে জেরিয়াট্রিক হেলথ প্রবলেমস। জেরিয়াট্রিক হেলথ প্রবলেমস থেকে জাস্ট আমাদেরকে জেরিয়াট্রিক হেলথ প্রবলেমস এর যে ক্লাসিফিকেশনটা বা কিছু জেরিয়াট্রিক হেলথ প্রবলেমস এর নাম, সেটাই হচ্ছে আমাদেরকে মেইনলি এখান থেকে জানতে হয়। তো আমাদের বইতে এখানে 3 ভাগে এটা ডিভাইড করে বলা আছে। একটা হচ্ছে প্রবলেমস ডিউ টু এজিং প্রসেস, একটা হচ্ছে প্রবলেমস অ্যাসোসিয়েটেড উইথ লং টার্ম ইলনেসেস, আর একটা হচ্ছে সাইকোলজিক্যাল প্রবলেমস। প্রত্যেকটা প্রবলেমের মধ্যে কি কি ডিজিজ আছে, এরকম 7 8টা বা 9 10টা আমরা এখান থেকে পড়ে যাবো। তাহলে এই গেল আজকের টপিক, যেটা ছিল নন কমিউনিকেবল ডিজিজেস, অ্যাক্সিডেন্ট, ডিজাস্টার, অকুপেশনাল হেলথ। সেখান থেকে যে কমন কোয়েশ্চেন গুলো আসে সেগুলো আমরা আজকে কভার করলাম। এখন এই সেশনটা দেখার পর আমাদের নেক্সট কাজটা হবে হচ্ছে এই টপিক গুলোর বক্স কোয়েশ্চেন গুলো সলভ করা, এই টপিক গুলো রিটেনের রিসেন্ট কোয়েশ্চেন গুলো সলভ করা। সেখানে যদি কোনো এক্সট্রা কোয়েশ্চেন থাকে যেটা এখানে কভার আপ করা হয়নি, সেটা তখন আমরা ওইভাবে দেখে নিব। আজকের সেশনটা এই পর্যন্তই থাকবে। আমরা মোটামুটি আমাদের সেশনের জাস্ট একটা ক্লাস বাকি, সেই লাস্ট ক্লাসে আমরা কিছু এরকম মিসেলেনিয়াস টপিক যেগুলো বাদ পড়ে গেছে সেগুলো কভার আপ করব। আশা করি এই যে সেশনগুলো হচ্ছে তাতে সামনে যারা প্রফ হতে যাচ্ছে তাদের খুব একটা, তাদের এই জিনিসটাতে রিভিশন হয়ে যাচ্ছে এবং তাদের খুব উপকার হচ্ছে এটাতে। এই আশা নিয়ে আমরা আমাদের নেক্সট ফাইনাল সেশনটা করব। আজকের জন্য একটুকুই থাকবে। সবার সাথে দেখা হবে নেক্সট সেশনে।